আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়, তারা সিরাজগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে সম্পাদ্য অংশ নিয়ে আলোচনা করতে চাই তোমাদের সাথে। আশা করছি তোমরা তোমাদের বই, খাতা, কলম নিয়ে তোমাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে সম্পাদ্য অংশ নিয়ে থাকতে চেয়েছি। তোমরা জানো তোমাদের সম্পাদ্যে আছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের অঙ্কন বিষয়ক সমস্যাগুলোর সমাধান করার জন্যই আমরা আসলে আজকে আমাদের এই আয়োজন। তো চতুর্ভুজ বলি, ত্রিভুজ বলি, যে কোনো জ্যামিতিক চিত্র অঙ্কনের জন্য আমাদের যে পূর্বজ্ঞান থাকা প্রয়োজন, সেগুলোর মধ্যে আমি চিহ্নিত করেছি কেন্দ্র করা, ব্যাসার্ধ নেয়া। ব্যাসার্ধ নেয়াটা দুই রকম, একটা হলো নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেয়া, আর একটা হলো অনির্দিষ্ট বা যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেয়া। এরপরে আছে কেটে নেয়া বা নির্দিষ্ট রেখাংশের সমান করে একটি রেখাংশ অঙ্কন করা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে এগুলো অনেকেই পারো, সবাই পারো আশা করছি। তারপরে আমরা পুনরায় আবার একটু চেষ্টা করে নেই, এই কাজগুলো একবার অনুশীলন করে নিই। কেন্দ্র করা। কেন্দ্র করা বলতে বোঝাচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হলো পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস এর সাহায্যেই আমরা আসলে আমাদের কেন্দ্র করার কাজটা করব। কেন্দ্র করব কিভাবে? আমি একটি রেখাংশ এঁকে নিচ্ছি, যার নাম দিলাম এবি। এ এবং বি এর দুটি প্রান্ত বিন্দু, এর মাঝখানে অসংখ্য বিন্দু আছে। তো আমরা যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করব। কেন্দ্র করা বলতে আমরা আসলে বুঝব পেন্সিল কম্পাসের কাঁটা যে বিন্দুতে স্থাপন করছি সেই বিন্দুকে কেন্দ্র করা বোঝায়। এটাই হলো আমাদের কেন্দ্র করা। এরপরে আছে ব্যাসার্ধ নেয়া। নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেয়া আর অনির্দিষ্ট বা যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেয়া। নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নেয়া বলতে বোঝায় তোমার রুলার যে আছে, এই রুলারে অনেকগুলো দাগ কাটা আছে। এই দাগগুলো নাম্বারিং করা আছে, বিভিন্ন দাগে বিভিন্ন সংখ্যাসূচক অঙ্ক বা সংখ্যা লেখা আছে। এগুলো দ্বারা আসলে দূরত্ব বোঝায়। এই দূরত্ব সাপেক্ষে আমরা ব্যাসার্ধ নিতে পারি, অথবা যেমন আমি দূরত্ব সাপেক্ষে যদি ব্যাসার্ধ নিই, তাহলে আমি এই যে রুলারের শূন্য দাগ বরাবর কাটার মুখ এবং দুই লেখা বরাবর কাটার মুখ স্থাপন করেছি। এটা 2 ইঞ্চি ব্যাসার্ধ নেওয়া হয়েছে, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটা এবং পেন্সিলের মুখ এর মধ্যবর্তী দূরত্ব নেওয়াই হলো ব্যাসার্ধ নেওয়া। এভাবে আমরা ব্যাসার্ধ নিতে পারি। রুলার এবং পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যাসার্ধ নিতে পারি। আরেকটা ব্যাসার্ধ নিতে পারি আমরা, যেটা হলো এবি একটি রেখাংশ। আমরা যদি এবি রেখাংশের সমান ব্যাসার্ধ নিতে চাই, তাহলে এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটার মুখ স্থাপন করছি এবং বি বিন্দুতে পেন্সিলের মুখ স্থাপন করছি। তাহলে আমাদের ব্যাসার্ধ নেওয়াটা হলো এবি ব্যাসার্ধ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা আসলে ব্যাসার্ধ নেব। এরপরে আছে কেটে নেওয়া বা নির্দিষ্ট রেখাংশের সমান করে একটি রেখাংশ অঙ্কন করা। আমাদের একটি নির্দিষ্ট রেখাংশ আঁকা আছে এবি। এই এবি এর সমান করে কেটে নেব। যে কোনো একটা রশ্মি থেকে বা রেখা থেকে বা রেখাংশ থেকে আমরা
এই এ বি অংশ কেটে নিতে পারবো। সেজন্য আমরা একটা রশ্মিকে বিবেচনা করি। আমি রশ্মিটা নিয়েছি, রশ্মিটার নাম দিলাম সি ডি। এই সিডি রশ্মি থেকে যদি আমরা এ বি অংশ কেটে নিই, তাহলে আমাদের কি করতে হবে? ওই যে প্রথমে ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নেব এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বরাবর পেন্সিল কম্পাসের কাঁটা এবং পেন্সিলের মুখ এর দূরত্ব নেব। নেবার পরে এই যে সি বিন্দুতে স্থাপন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই কিছুক্ষণ পূর্বে জানতে পারছো যে সি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটার মুখ স্থাপন করা বলতে সিকে কেন্দ্র করা বুঝিয়েছে। সিকে কেন্দ্র করে এখন ব্যাসার্ধ নেওয়া ছিল এ বি রেখাংশের সমান। এবার আমরা সি বিন্দুকে কেন্দ্র করে সিডি রেখাংশের উপরে একটি বৃত্তচাপ এঁকে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, সিডি রশ্মির উপরে বৃত্তচাপটি ধরে নিলাম এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এ বি রেখাংশের সমান করে সিডি রশ্মি থেকে সিএফ অংশ কেটে নিয়েছি। এভাবে আমরা কেটে নেব, অথবা একটি নির্দিষ্ট রেখাংশের সমান করে আরেকটি নির্দিষ্ট রেখাংশে অঙ্কন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজ অঙ্কনের দিকে ধাবিত হব। চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানা প্রয়োজন সেটি হলো একটি চতুর্ভুজ অঙ্কন করতে কি কি উপাত্ত প্রয়োজন। সপ্তম শ্রেণীতে আমরা ত্রিভুজ অঙ্কন করেছি। একটি ত্রিভুজ অঙ্কন করতে গিয়ে আমাদের ত্রিভুজের তিনটি বাহু হলেই যথেষ্ট ছিল। একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকলেই আমরা সেই ত্রিভুজটি অঙ্কন করতে পেরেছি। কিন্তু চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের চতুর্ভুজের যে চারটি বাহু থাকে, সেই চারটি বাহু দেওয়া থাকলেই কিন্তু আমরা সেই চতুর্ভুজটি আঁকতে পারবো না। তাহলে চতুর্ভুজটি অঙ্কন করতে গেলে ওই চারটি উপাত্তই যথেষ্ট নয়, এর সাথে আরও উপাত্ত জানা থাকা প্রয়োজন। তো সেই উপাত্তগুলো সংখ্যা হবে 5, ন্যূনতম 5টি উপাত্ত। অনন্য নিরপেক্ষ উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই চতুর্ভুজটি অঙ্কন করতে পারবো। একটা চতুর্ভুজের কতটা উপাত্ত থাকে? উপাত্ত পরিস্থিতিতে আমি এখানে লিখেছি 4টি কোণ থাকে, 4টি বাহু থাকে, 4টি কোণ থাকে, 2টি কর্ণ থাকে। এভাবে 4টি বাহু, 4টি কোণ আর 2টি কর্ণ, মোট 10টি উপাত্ত থাকে একটি চতুর্ভুজে। এই 10টি উপাত্ত থেকে ন্যূনতম 5টি উপাত্ত হলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভুজটি আঁকতে পারব। এখন একটি চতুর্ভুজ অঙ্কন করতে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন। সেই উপাত্তগুলো কি? সেই উপাত্তগুলো হলো, একটি চতুর্ভুজ অঙ্কন করতে গেলে সেই চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ অবশ্যই জানা থাকতে হবে। আবার 4টি বাহু ও একটি কর্ণ অবশ্যই জানা থাকতে হবে। আবার 3টি বাহু ও 2টি কর্ণ অবশ্যই জানা থাকতে হবে। 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ অবশ্যই জানা থাকতে হবে। আর আছে 2টি বাহু ও 3টি কোণ। 2টি বাহু ও 3টি কোণ দেওয়া থাকলে আমরা সেই চতুর্ভুজটি আঁকতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই যে 5টি অপশন রেখে দিয়েছি আমি তোমাদের গণিত বিষয়ের, অষ্টম অধ্যায়ে কিন্তু এই 5টি অপশন কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটি চতুর্ভুজ অঙ্কন করতে আসলে কি কি উপাত্ত জানা থাকা প্রয়োজন। সেই জন্য তোমরা অবশ্যই এটি বারবার পড়ে নেবে। আশা করছি তোমরা অবশ্যই তোমাদের নোট খাতাতে এগুলো থাকবে।
আচ্ছা, এখন এই 5টি উপাত্ত ছাড়াও কিন্তু আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করতে পারি। সেই চতুর্ভুজগুলো হতে হবে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের। আর সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের বলতে আমরা জানি যে সেই সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের চতুর্ভুজগুলো কি কি আছে। আছে বর্গ, আছে রম্বস, আছে আয়ত, আর আছে সামান্তরিক। আমাদের আরও একটি সুনির্দিষ্ট চতুর্ভুজ আছে, সেটি ট্রাপিজিয়াম। যে ট্রাপিজিয়াম অঙ্কন বিষয়ক সমস্যা তোমাদের 8ম শ্রেণীতে নেই, পরবর্তী শ্রেণীতে গিয়ে তোমরা হয়তো সেটা পাবে। এখানে এই যে বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, এই 4টি চতুর্ভুজ অঙ্কন করতে কিন্তু 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন নেই। তবে কি প্রয়োজন তাহলে? একটি বর্গ আঁকতে প্রয়োজন, একটি বাহু, একটি রম্বস আঁকতে প্রয়োজন, একটি বাহু এবং একটি কোণ, একটি আয়ত আঁকতে গিয়ে প্রয়োজন 2টি সন্নিহিত বাহু, একটি সামান্তরিক আঁকতে গিয়ে প্রয়োজন 2টি সন্নিহিত বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণটি। একটি বর্গের একটি বাহু, একটি রম্বসের একটি বাহু ও একটি কোণ, একটি আয়তের 2টি সন্নিহিত বাহু, আর সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু, আর সেই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা বর্গ, রম্বস, আয়ত এবং সামান্তরিক আঁকতে পারি। তবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি না একটি বাহু দেওয়া থাকলে একটি বর্গ আঁকা হয়ে গেল, তা কিন্তু নয়। আরও যে বলছিলাম 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন, অথচ এখানে বলছি একটি বাহু দেওয়া থাকলে একটি বর্গ অঙ্কন করা যায়। আসলে একটি বাহু ব্যতীত আরও 4টি বৈশিষ্ট্য আমাদের জানা আছে বলেই ওই বর্গটি আঁকতে পারি। একইভাবে একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে আমরা একটি রম্বস আঁকতে পারি, কিন্তু আরও বাকি 4টি বৈশিষ্ট্য জানা আছে বলেই কিন্তু আমরা রম্বসটি আঁকতে পারি। যেমন রম্বসের প্রত্যেকটা বাহু পরস্পর সমান হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত কোণগুলো সমান্তরাল হয়। এগুলো জানা আছে বলেই কিন্তু আমরা আসলে ওই মাত্র 2টি উপাত্ত হলে রম্বসকে আঁকতে পারছি। আবার 2টি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আমরা আয়ত আঁকতে পারছি, কারণ ওই 2টি সন্নিহিত বাহু দ্বয়ের বিপরীত বাহু দ্বয়গুলোও কিন্তু পরস্পর সমান। আবার প্রত্যেকটি আয়তের বা যে কোনো আয়তের যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হয়, এটি কিন্তু একটি অনন্য নিরপেক্ষ উপাত্ত বলে বিবেচিত বলেই আমরা এই 4টি চতুর্ভুজ আঁকতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদের চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি পূর্বজ্ঞান থাকা প্রয়োজন। তো আমরা এখন আসলে চতুর্ভুজ অঙ্কন করতে পারি। তো চতুর্ভুজ অঙ্কন করার জন্য আমাদের যে পরিপূর্ণ প্রস্তুতি থাকা প্রয়োজন ছিল, সেই প্রস্তুতি আশা করছি তোমরা গ্রহণ করতে পেরেছো। যদি কেউ পরে অংশগ্রহণ করে থাকো অথবা যদি তোমাদের নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে, তাহলে পরবর্তীতে আমার এই এতক্ষণ পর্যন্ত আলোচনা পরবর্তীতে দেখে তোমরা কিন্তু তোমাদের অনুশীলন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই এবার আমরা আমাদের চতুর্ভুজ অঙ্কন করি। তো চতুর্ভুজ অঙ্কনে তোমাদের সম্পাদ্য আছে, সুনির্দিষ্ট সম্পাদ্য আছে মোট 7টি। এই 7টি সম্পাদ্যের মধ্যে সবগুলো আজকে আলোচনা করা হয়তো সম্ভব হবে না, দেখা যাক কতটুকু আলোচনা করা যায়। এক থেকে 7 পর্যন্ত তোমাদের 7টি সম্পাদ্য আছে। এই 7টি সম্পাদ্য, প্রথম সম্পাদ্যটি তোমাদের হলো
সম্পাদ্য এক, সম্পাদ্য এক আছে তোমাদের একটি চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন করো। একটি চতুর্ভুজের চারটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমি যে এখানে চিহ্নিত করে দিয়েছি অঙ্কন করো, এই শব্দ দুটি তোমরা ব্যবহার করবে না। তোমাদের উত্তরপত্রে এই শব্দ দুটি কিন্তু অবশ্যই তোমরা উপস্থাপন করবে না। এই শব্দদ্বয়ের পরিবর্তে তোমরা যে কথাটি উপস্থাপন করবে তা হলো অঙ্কন করতে হবে। অঙ্কন করো বললে সরাসরি নির্দেশ করা বোঝায়, যেটা উত্তরপত্রে বেমানান। একটি চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম যে চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণ, এই 1 নম্বরের সাথে কিন্তু আমাদের সম্পাদ্য 1 মিলে গেছে। অর্থাৎ আমাদের সম্পাদ্যে 1A এমন একটি সম্পাদ্য অঙ্কন করতে বলা হয়েছে যে সম্পাদ্যে 4টি এবং 1টি 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত দেওয়া আছে, এই 4টি বাহু আর একটি কোণ। আমাদের সম্পাদ্য কিন্তু ওই 1 নম্বরের যে 4টি বাহু এবং একটি কোণ দেওয়া আছে ওই নির্দেশনা মোতাবেকই সম্পাদ্য 1 সুনির্দিষ্ট করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো সম্পাদ্য 1 একে দেখি কেমন। চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের যে যে জিনিস প্রয়োজন সেগুলোর মধ্যে আছে পেন্সিল, কম্পাস, রুলার আর চাঁদা। সম্পাদ্য 1 অঙ্কনের জন্য আমাদের চাঁদা প্রয়োজন নেই। একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। যে 4টি বাহু দেওয়া আছে সেই 4টি বাহু প্রথমে নিই। চোখের আন্দাজে নিতে পারবে তোমরা। চারটি বাহুর নাম দিলাম আমি A, B, C, D। এই 4টি বাহু দেওয়া আছে, একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে, সেই কোণটাকেও নিয়ে নিই।
কোণটাকে আমরা এমনভাবে নিব যাতে কোণটি 90 ডিগ্রি অথবা তার কাছাকাছি হয়, তাহলে আমাদের চতুর্ভুজটি অঙ্কন করা সম্ভব হবে। যদি আমরা অনেক বড় কোণ নিয়ে ফেলি বা একদম ছোট কোণ নিয়ে ফেলি, তাহলে চতুর্ভুজটি অঙ্কন করা হয়তো সম্ভব নাও হতে পারে, আবার সম্ভব যদি হয়ও তাহলে সেই চতুর্ভুজটি খুব একটা সুন্দর দেখাবে না। যদিও অসুন্দর হওয়ার কারণে তোমরা নম্বর থেকে বঞ্চিত হবে না, তারপরেও সুন্দর তো সুন্দরই, সবসময় সুন্দর হওয়াই প্রয়োজন। কোণটির নামকরণ করে দিই এক্স কোণ। সম্পাদ্য 1-এ সমস্যা ছিল একটি চতুর্ভুজের 4টি বাহু ও একটি কোণ দেওয়া আছে। 4টি বাহু এ বি সি ডি ও একটি কোণ এক্স দেওয়া আছে। এমন একটা চতুর্ভুজ আঁকতে হবে যে চতুর্ভুজের বাহু 4টি এই 4টি বাহুর সমান হয় এবং একটি কোণ এই কোণটির সমান হয়। তো সেটা আমরা লিখে নিই। প্রথমে আমরা মনে করি দুঃখিত, এটা একটু নিচে লেখা প্রয়োজন, চিত্রাঙ্কনের জায়গাটা রেখে লেখা প্রয়োজন। মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোণ এক্স দেওয়া আছে। তাই কি হয়েছে? তাই চতুর্ভুজটি আঁকতে হবে। হ্যাঁ, আমরা এমন একটা চতুর্ভুজ আঁকবো যে চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা মনে করেছি যে ওর 4টি বাহু এ বি সি ডি, এই যে এই 4টি, এবং একটি কোণ এক্স, এই কোণটি দেওয়া আছে। সেই চতুর্ভুজটি আঁকতে হবে। প্রথমে একটি রশ্মি নিই। রশ্মিটি কিন্তু যে কোনো মাপের হতে পারে, তবে অবশ্যই যে কোনো রেখাংশের চেয়ে বড় হতে হবে। যে কোনো একটি রশ্মি বিই নিই। এবার এই বাহুটির কাজ করব। এই বাহুটির কাজ করার জন্য প্রথমে আমরা এ বাহুর সমান ব্যাসার্ধ নেবার পরে বি বিন্দুকে কেন্দ্র করে বি থেকে কেটে নেব। তাহলে কি করলাম সেটার বর্ণনা দিয়ে দেব আমরা। বিই
থেকে BC সমান A কেটে নেই। তাহলে আমাদের এ বাহুর কাজ হয়ে গেল। এবার কোণের কাজ করব। কোণের কাজ করার জন্য আমাদের কি করতে হবে? এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে। সেজন্য প্রয়োজন শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, যে কোনো ব্যাসার্ধ বলতে অবশ্যই এই বাহুগুলোর চেয়ে ছোট হতে হবে, সমান হলেও চলে। ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। অনুরূপভাবে বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার এই বৃত্তচাপটি এই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের যে যে বিন্দুকে ছেদ করেছে সেই বিন্দুদ্বয়ের দূরত্ব নিয়ে, এবার এখানে যে বিন্দুতে ছেদ করেছে বি রশ্মিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং বি বিন্দু যোগ করে বর্ধিত করে দেব। নাম দিলাম BF। তাহলে এক্স কোণের সমান, প্রদত্ত এক্স কোণের সমান কোণ অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা বি বাহুর কাজ করব। বি বাহুর কাজ করার জন্য আমরা এই বি বাহুর সমান ব্যাসার্ধ নেব। এবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই বাহু থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে কেটে নেব, যা বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। দুঃখিত, এটি একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তাহলে এই এ বি রেখাংশ এই বি বাহুর সমান রেখাংশ হয়ে গেছে। এবার আমরা এ বিন্দুকে কেন্দ্র করে এই সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকব। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি ই কোণের অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকব। আগের বৃত্তচাপটি ছোট হয়ে গেছে, তাহলে আমাদের ওটাকে বড় করে দিতে হবে যাতে ছেদ করে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কনের বিবরণে লিখে নিই। 2 নম্বরে এসে আমরা কি করেছিলাম? এই এক্স কোণের সমান কোণ অঙ্কন করেছিলাম বি বিন্দুতে। বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই কোণের সমান যে কোণটি আছে সেটি হলো ই বি এফ। ই বি, দুঃখিত, এটা এফ হবে। ই বি এফ আঁকি। আর কি করেছিলাম? বি থেকে বি বাহুর সমান বি এ কেটে নিয়েছিলাম। বি এফ থেকে বি এ সমান বি। কেটে নিই। এরপরে আমরা যা করেছি সেটা হলো এ কে কেন্দ্র করে সি ব্যাসার্ধ নিয়েছিলাম, নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছিলাম। সেটাকে বলবো এ বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে
অ্যাঙ্গেল ইবিএফ এর অভ্যন্তরে একটি এবং আর কি করেছিলাম, সি বিন্দুকে কেন্দ্র করেছিলাম, দুঃখিত, এটা স্মল লেটারের সি হবে, সি বিন্দুকে কেন্দ্র করে এবার ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছিলাম। ডি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল ই বি এফ এর অভ্যন্তরে আরও একটি বৃত্তচাপ আঁকি। যারা কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এ ডি আর সি ডি যোগ করে দেব, তাহলে আমাদের চতুর্ভুজটি হয়ে যাবে। এ ডি যোগ করব, আবার সি ডি যোগ করব, এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের সম্পাদ্য 1। তো তোমাদের জন্য ছোট্ট ছোট্ট বাড়ির কাজ আছে। তোমাদের বাড়ির কাজ আছে, দুটি বাড়ির কাজ আছে, ছোট ছোট বাড়ির কাজ। একটি হলো একটি চতুর্ভুজ আঁকতে 4টি বাহু ও একটি কোণের পরিমাপের প্রয়োজন। এই 5টি যে কোনো পরিমাপের হলে কি, যে কোনো পরিমাপের হলে কি চতুর্ভুজটি আঁকা যাবে। আরেকটা কাজ আছে 4 সেন্টিমিটার, 3.6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 5.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু, 4টি বাহু এবং 70 ডিগ্রি বিশিষ্ট একটি কোণ দ্বারা একটি চতুর্ভুজ অঙ্কন করো। অবশ্যই অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি করে আসবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।